রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে নারীর মরদেহ উদ্ধার। স্বামী পলাতক, সন্তানের অভিযোগ মাদকাসক্ত ছিল তাদের বাবা। কাল চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছেন ৯০৮ প্রার্থী। সুষ্ঠুভাবে ভোট আয়োজনে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। মানবতাবিরোধী অপরাধ মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপনের তৃতীয় দিন আজ। আর এক মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ নেতা ইনুকে। টোকাই আর হকারদের দখলে রাজধানীর অধিকাংশ ফুটওভার ব্রিজ, অকেজো চলন্ত সিঁড়িগুলো। জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন পথচারীরা। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। রাজধানীর কলাবাগানে একটি বাসার ডিপ ফ্রিজ থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত তাসলিমা আক্তারের বড় মেয়ে জানান, তাদের বাবা মার সম্পর্ক ভালো ছিল না। মাঝে মধ্যেই বাবা তার মাকে মারধর করত বলে অভিযোগ করেন তিনি। এই ঘটনার পর থেকেই স্বামী নজরুল ইসলাম পালিয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাজধানীর কলাবাগান এলাকা। এই বাসার ৬ তলার একটি ফ্ল্যাটে তাসলিমা আক্তার নামে এক নারীকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী নজরুল ইসলামের বিরুদ্ধে। নিহত তাসলিমার মেয়ের অভিযোগ, তার বাবা মাদকসেবী ছিলেন। মাঝে মধ্যেই ঝগড়া করতেন তাসলিমার সাথে, মারধরও করতেন। আমার আব্বু আম্মুর মাঝখানে সবসময় আব্বু বেশিরভাগ সন্দেহ করতো আম্মুকে, আর আমার বাবা নেশা পানি করতো। তো ওনার সন্দেহ ছিল যে আমার মা অন্য বাহিরে কারোর সাথে সম্পর্ক আছে, তো এই নিয়ে সবসময় তাদের ঝগড়া চলতো। তার অভিযোগ, গতকাল রাতে তার মা তাসলিমাকে হত্যার পর ডিপ ফ্রিজে রেখে দেয় নজরুল। পরে সকালে মেয়েদের নিয়ে বোনের বাড়িতে রেখে আসেন। মুখে গামছা বাঁধা, মাথায় আঘাত করছে, আর আম্মুকে কাত করে শুয়ে পুরো ডিপ ফ্রিজে রাখছে। ওরা তো খোঁজাখুঁজি করতেছে নাই, পরে বলতেছে চল তোদের দিয়ে আসি বিন্দান, তোর মা তো চলে গেছে। পরে দেখতেছি, পরে এইটা বইলে ওদের বাসা থেকে বের করে আরেক ফুপির বাসায় দিয়ে আসছে। পুলিশ জানায়, খবর পেয়ে বাসার তালা ভেঙে ডিপ ফ্রিজ থেকে উদ্ধার করা হয় মুখ বাঁধা মরদেহ। আমরা লাশ উদ্ধার করেছি, লাশ পোস্টমর্টমে আমরা পাঠিয়েছি, মামলা প্রক্রিয়াধীন। অভিযান অলরেডি আমাদের টিম কাজ করছে। আমরা যত দ্রুত সম্ভব তাকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এরই মধ্যে থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। অভিযুক্ত নজরুলকে দ্রুত বিচারের আওতায় আনার দাবি তাদের। হাসিবুল করিম বিজয়, যমুনা নিউজ, ঢাকা। রাত পোহালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচন, যেখানে কেন্দ্রীয় ও হল সংসদে লড়ছে ৯০৮ প্রার্থী। মোট ভোটার ২৭,৫১৬ জন। ১৫টি কেন্দ্রে ৭০০টি বুথে ভোট গ্রহণ হবে। ব্যালট পেপারে হবে ভোট, আর গণনা হবে ওএমআর পদ্ধতিতে। এরই মধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। ৩৫ বছর পর চাকসু নির্বাচন, ফলে এই নির্বাচন ঘিরে উৎসাহ উদ্দীপনাও বেশি। সব প্রস্তুতি প্রায় শেষ, রাত পোহালেই ভোট। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 15টি কেন্দ্রে 700টি বুথে ভোট গ্রহণ হবে স্বচ্ছ ব্যালট বাক্সে। প্রতিটি কক্ষে থাকবে সিসি ক্যামেরা ও ছবিযুক্ত ভোটার তালিকা। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকাল 4টা পর্যন্ত। ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতে। ভোট গ্রহণ ও গণনা প্রক্রিয়া সরাসরি দেখাবে ক্যাম্পাস জুড়ে স্থাপন করা 14টি বড় এলইডি স্ক্রিনে। প্রধান নির্বাচন কমিশনার জানান, ভোট গণনা হবে 2 ধাপে। 2 মিনিটে গণনা করা যাবে 10,000 ভোট। তবে তা প্রক্রিয়া করতে সময় লাগবে। রাতের মধ্যেই ভোটের ফলাফল প্রকাশের আশা তার। প্রক্রিয়াটাই যতটুকু সময় লাগবে, রেজাল্ট রেডি হইতে কিন্তু সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আমরা এই প্রক্রিয়া এই জন্য বলে যে 200 করে একবার এখান থেকে আনো, ব্যবসাকে খোলো, এটা রেডি করে 200 করে আমরা প্যাকেট করব। প্যাকেট করে রিটার্নিং অফিসার থেকে রিটার্নিং অফিসারের কাছে যাবে। এই সময়টাই যতটুকু লাগে। আজ মঙ্গলবার থেকে শিক্ষার্থী ছাড়া বহিরাগত কেউ ক্যাম্পাসে থাকতে পারবে না। 16 অক্টোবর পর্যন্ত বাইরের যানবাহন চলাচল নিষিদ্ধ। ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের 14টি প্রবেশপথের মধ্যে 7টি বন্ধ থাকবে। নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা বড় চ্যালেঞ্জ মনে করছেন সংশ্লিষ্টরা।
ভোট গ্রহণের প্রতিটি ভবনে একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি থাকবে র্যাব, পুলিশ, বিজিবি, সেনাবাহিনীর টহল টিম ও মোবাইল কোর্ট। যে কোনো ধরনের সিদ্ধান্ত এরা ম্যাজিস্ট্রেটিভ পাওয়ার থাকলে ওরা দিতে পারে, সেই কারণে আমরা 5 জন ম্যাজিস্ট্রেটের কথা বলছি এবং ক্যাম্পাসের বাইরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এট দ্য সেম টাইম যে ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য আমরা 4টা মোবাইল কোর্টের কথা বলছি। তো সুতরাং 9 জন ম্যাজিস্ট্রেট আমরা চেয়েছি। 1981 সালে চতুর্থ চাকসু নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পায় ছাত্র শিবির। 1990 সালে শিবিরের একক আধিপত্যের বিরুদ্ধে সর্বদলীয় ঐক্য করে 12টি ছাত্র সংগঠন জয়ী হয় বেশিরভাগ পদে। এবার কারা জয়ী হয় সেটা দেখার বিষয়। ছাত্রদল, ছাত্র শিবির, বাম দল, ইসলামী দল সমর্থিত প্যানেল সহ মোট 10 প্যানেল ছাড়াও ভোটে লড়ছেন স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার রাত 10টায় শেষ হয়েছে প্রচারণা। এবার কেন্দ্রীয় সংসদে 415 এবং হল সংসদে 493 জন সহ মোট প্রার্থী 908 জন। মোট ভোটার 27,516 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল 1990 সালে। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি জানার চেষ্টা করব। সেখানে রয়েছেন আমার সহকর্মী শহীদুল সুমন। সুমন, নিরাপত্তা ব্যবস্থা আপনি কেমন দেখছেন? পাশাপাশি আরেকটি বিষয় জানতে চাই, ভোট গ্রহণ এবং ভোট গণনার যে প্রক্রিয়া, সেই বিষয়ে শিক্ষার্থীরা কতটা সন্তুষ্ট, কি বলছেন তারা? ঈশ্বর, এটি নিয়ে আমরা দেখছি আসলে মূলত ভোট গণনা নিয়ে প্রার্থী এবং ভোটারদের মধ্যে কিছুটা আসলে মিশ্র প্রতিক্রিয়া আমরা দেখছি। কেউ কেউ বলছেন যে আসলে দ্রুত গতিতে যেহেতু ভোট গণনা করতে হবে, সেক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি তথা ওএমআর পদ্ধতি আসলে গণলে তাদের জন্য ভালো হয়। কেউ কেউ আবার স্বচ্ছতা নিশ্চিতের জন্য তারা বলছে যে ম্যানুয়ালি যাতে গণা হয়, সেই কথা অনেকেই বলছেন। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে তারা এখনো পর্যন্ত ডিজিটাল পদ্ধতিতেই ভোট গণনার কথা বলছে। সেক্ষেত্রে দুধাপে এই প্রক্রিয়াটি আসলে সম্পন্ন করবেন এবং দিনে দিনেই তারা আসলে নির্বাচনের যে ফলাফল সেটি আসলে দিয়ে দেওয়ার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছেন। নিরাপত্তার যে বিষয়টি আপনি জানতে চেয়েছেন, সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে বিপুল সংখ্যক র্যাব সদস্যের উপস্থিতি আমরা দেখেছি এবং তারা সকাল থেকে ক্যাম্পাসে এসেছেন। কিছুক্ষণ পরেই তাদের যেই টহল কার্যক্রম সেটি তারা জোরদার করবেন এবং পুরো ক্যাম্পাস জুড়ে তাদের যে নিরাপত্তা বলয় সেটি তারা গ্রহণ করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। প্রায় শতাধিক র্যাব সদস্য ক্যাম্পাসে থাকবেন এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসাবে যেমন কাজ করবেন, তেমনি গুরুত্বপূর্ণ কিংবা ইমার্জেন্সি কোনো কিছু হলে সেক্ষেত্রে তারা সেই দায়িত্বটি পালন করবে। তার বাইরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসাবে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েনের কথা আমাদেরকে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে বলা হয়েছে। সেটিও হয়তো কিছুক্ষণের মধ্যে তাদের যে কার্যক্রম সেটি তারা শুরু করবেন। সব মিলিয়ে এখনো যেহেতু আজকে প্রচারণার কার্যক্রমটি আসলে বন্ধ রয়েছে, সেক্ষেত্রে আমরা প্রার্থীদের সাথে কথা বলার সুযোগ হয়নি। তারা বলছেন যে একটি স্বচ্ছ এবং গ্রহণযোগ্য ভোট যাতে নির্বাচন কমিশন করে দেয় এবং ভোটাররাও আসলে চাচ্ছেন যে জাকসুর মতো আসলে কোনো ভোট যাতে না হয়, বিতর্কিত আসলে কোনো কিছু যাতে না হয়, সেই বিষয়টির কথা বলছে। সব মিলিয়ে কিন্তু আমরা দেখছি যে ব্যালট বক্স প্রস্তুত রয়েছে, সেটি রিটার্নিং কর্মকর্তাদের যে বৈঠক, সেই বৈঠকের শেষে প্রতিটি কেন্দ্রেই পাঠিয়ে দেওয়া হবে। তো সব মিলিয়ে 5টি কেন্দ্রে মূলত ভোট অনুষ্ঠিত হবে। সেখানে আবার বিভিন্ন হলের যে আলাদা করে কেন্দ্র দেওয়া হয়েছে, এটি মিলিয়ে আসলে আমরা দেখছি যে প্রায় 7,500 ভোটার রয়েছে, 27,500 ভোটার রয়েছে এবং সবাই কিন্তু উদ্গ্রীব হয়ে রয়েছে। যেহেতু 35 বছর পরে এই ভোটটি অনুষ্ঠিত হচ্ছে, আমরা সবার মধ্যে এক ধরনের উৎসাহ উদ্দীপনা কাজ করতে দেখেছি। ইশরাত, ধন্যবাদ আপনাকে সুমন। রাত 12টায় শেষ হতে চলেছে রাকসু নির্বাচনের বর্ণাঢ্য প্রচারণা। দীর্ঘ 3 দশকের বেশি সময় পর এই নির্বাচনকে ঘিরে অনেকটা উৎসবের আমেজ রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এর মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটের দিন ক্যাম্পাসে মোতায়েন করা হচ্ছে 2000 পুলিশ, থাকছে 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী। নির্বাচন কমিশন আশা করছে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবে। রাকসু নির্বাচনের প্রচারণা শেষ হচ্ছে আজ রাত 12টায়। শেষ সময়েও প্রার্থীরা ব্যস্ত ভোটারদের মন জয়ের কাজে। 17টি হলের জন্য 9টি ভবনে 17টি ভোটকেন্দ্র প্রস্তুত এবং 990টি বুথ তৈরির কাজও শেষ পর্যায়ে। ব্যালট পেপার হিসেবে ওএমআর শিট ব্যবহার করার পর তা গণনার জন্য 6টি মেশিন আনা হয়েছে। বুধ এবং বৃহস্পতিবার ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে। নির্বাচন কমিশন বলছে তারাও প্রস্তুত এই ভোটের জন্য। আমাদের যে নির্বাচন কমিশনের একটা টিম আছে, ওই নির্বাচনের দিনে কোনো পরিস্থিতি তৈরি হলে তারা আইন আচরণ বা এই ধরনের ভঙ্গ হলে তো আমাদের সেই টিমটাই কাজ করবে।
নির্বাচনের দিনসহ আগের এবং পরের দিন মিলিয়ে ৩ দিন সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে একাধিক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী কাজ করবে। নির্বাচনকে কেন্দ্র করে ক্যাম্পাসে মোতায়েন থাকবে ২,০০০ পুলিশ, ১২ প্লাটুন র্যাব এবং ৬ প্লাটুন বিজিবি সদস্য। নির্বাচনের পরিবেশ নিয়ে কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। ২,০০০-এর মতো আমরা পুলিশের ডেপ্লয়মেন্ট থাকবে আমাদের নেটওয়ার্কের পুলিশের পক্ষ থেকে। এর পাশাপাশি বিজিবি থাকবে, বিজিবি ওনাদের ৬টা প্লাটুন থাকবে, র্যাবের ১২টা প্লাটুন থাকবে। তো এগুলো আমরা পালাক্রমে বিশেষ করে বিজিবি এবং র্যাব ওনারা পেট্রোলে থাকবে, কিছু কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট ওনারা থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর সাথে মাঠে থাকবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডি। নির্বাচন সফল করতে তারা সংশ্লিষ্ট সবার সহায়তা চান। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলোর সময় যেভাবে আমরা পরিচালনা করিতে মূলত ওইভাবে কাজলা গেট এবং বিনোদপুর গেট দিয়ে ঢুকবে, মেইন গেট দিয়ে সবাই বের হয়ে যাবে। আমাদের বিএনসিসি থাকবে কার্ড চেক করার জন্য, আমরা থাকবো, শিক্ষকরা প্রক্টোরিয়াল টিমের মেম্বাররা থাকবে, আর পুলিশ বাহিনীর বিজিবি এবং র্যাব এনারা তো থাকবে আমাদেরকে সহযোগিতা করার জন্য। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভোট গ্রহণ করা হবে আগামী বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত। ২৮,৯০১ জন ভোটারের এতে ভোট দেওয়ার কথা। জারিন অর্নি, যমুনা নিউজ। দর্শক, রাজশাহী ইউনিভার্সিটিতে যেতে চাই, সেখানে রয়েছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। সেখানকার খবর জানবো। তারেক, আজ তো প্রচারণার শেষ দিন, প্রার্থীরা শেষ সময়ের প্রচারে কোন বিষয়গুলোকে গুরুত্ব দিচ্ছেন? ইস্টা দম ফেলার ফুরসত নেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা রাষ্ট্র প্রার্থী আছে তাদের। সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি একাডেমিক ভবনে ঘুরেছি। ঠিক একাডেমিক ভবনের সামনে আমি দেখতে পাচ্ছি যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা ক্যান্ডিডেট রয়েছে তারা তাদের যে হ্যান্ডবিল, লিফলেট সেটি নিয়ে কিন্তু নেমে পড়েছেন। আমি এখন রয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজি একাডেমিক ভবনের ঠিক সামনে। এখানে প্রায় ৫ থেকে ৬ জন প্রার্থী আমি দেখছি যে তারা প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং যারা লিফলেটগুলো বিভিন্ন আঙ্গিকে বানিয়েছেন। কেউ টম এন্ড জেরি, কেউ চিঠি বানিয়েছেন, কেউ বুকমার্কস বানিয়েছেন এবং কেউ প্রজাপতি, পান্ডা এবং সুন্দরভাবে আকর্ষণ করার জন্য যারা ভোটার রয়েছে তাদের ইশতেহারগুলো বিশেষ করে বড় আকৃতির করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের জন্য বিভিন্ন ইশতেহার তারা দিচ্ছেন। সকাল থেকে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কয়েকটি জায়গায় ঘুরে দেখছি যে শেষ সময় আসলে সকাল থেকে একদমই জমজমাট এবং ক্লাস পরীক্ষা শেষে যখন শিক্ষার্থীরা বাইরে বের হচ্ছেন, চা স্টলগুলোতে সকল প্রার্থীরাই কিন্তু 12টি প্যানেলের প্রার্থীরা এবং স্বতন্ত্র প্রার্থীরা তারা আসছেন এবং এসে তারা তাদের যে নির্বাচনী ইশতেহার সেটি জানাচ্ছেন। বলা যায় যে এই শেষ সময়ে রাকসুর যে প্রচারণা সেটি একদমই জমজমাট এবং আজকে সকাল থেকে রাত পর্যন্ত কিন্তু রাত 12টা পর্যন্ত রাকসুর যে প্রচারণা সেটি চলবে এবং প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে যাবেন এবং জমজমাট হয়ে উঠবে প্রচারণা। ইশরাত, ধন্যবাদ আপনাকে তারেক। জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 আসামির বিরুদ্ধে তৃতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল 1-এ যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গতকাল দিনভর এই মামলার শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে একে একে মামলার দালিলিক প্রমাণ, প্লেস অফ অকারেন্স, গণহত্যার বিচার, যুক্ত থাকা বিভিন্ন পক্ষ ও জুলাইয়ের ঘটনাক্রম তুলে ধরা হয়। প্রসিকিউশনের অভিযোগ, বিরোধী পক্ষকে দমন করে ও জনগণকে শোষণ করে আওয়ামী লীগ যে লুটপাট করেছে তা ব্রিটিশদের 200 বছরের লুটপাটকেও হার মানায়। এদিন শেখ হাসিনার নতুন একটি ফোনালাপ উপস্থাপন করা হয়, যেখানে আন্দোলনকারীদের ওপর থেকে গুলির নির্দেশ দেন হাসিনা। এরই মধ্যে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন 54 জন। তাদের প্রত্যেকেই শেখ হাসিনা সহ 3 আসামির সর্বোচ্চ শাস্তির দাবি করেছেন। এদিকে জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের আরেক মামলায় আজ ট্রাইব্যুনালে হাজির করা হবে জাসদ সভাপতি হাসানুল হক ইনুকে। তার বিরুদ্ধে দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগে কুষ্টিয়ায় 6 জনকে হত্যা সহ সুনির্দিষ্ট 3টি অভিযোগ আনা হয়েছে। রাজধানীর বেশিরভাগ ফুটওভার ব্রিজ টোকাই, মাদকসেবী আর হকারদের দখলে। কোটি টাকা ব্যয়ে নির্মিত চলন্ত সিঁড়িগুলো অকেজো হয়ে পড়ে আছে মাসের পর মাস। পথচারীরা ফুটওভার ব্রিজ থাকতেও রাস্তা পার হচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। ঢাকার 2 সিটি কর্পোরেশন বলছে,
মেরামত আর নিরাপত্তা জোরদারে কাজ করছেন তারা। আরও জানাচ্ছেন তানফির সিদ্দিক টিপু, ছবি তুলেছেন লুৎফর রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন ফুটওভার ব্রিজে যারা নিয়মিত চলাচল করেন তাদের কাছে হেনস্থার এমন ঘটনা প্রায় নিয়মিত। টাকা দিলে তবেই মুক্তি, না দিলে ওরা তেরে আসে ময়লা পানি নিয়ে। দিনে দুপুরে হরহামেশা এখানে চলে মাদকসেবীদের দৌরাত্ম্য। রাত হলে টোকাই আর মাদকসেবীদের আখড়ায় পরিণত হয় ব্রিজটি। এখানে রাতে ঘুমাই, উঠতে মুঠে জায়গা, তারপর আবার ওদিকে ঘুমাই, ওদিকে বাঙ্গারে মঙ্গারে ঢুকাই। আমরা এনে আছে, ওদিকে আছে, এদিকে আছে, 20 থেকে 50 জনের মতো আছে। প্রায় 4 বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি টাকার চলন্ত সিঁড়ি। সিঁড়ির অনেক যন্ত্রাংশ চুরি গেছে। নিরাপত্তার শঙ্কায় দিনেও ব্রিজে উঠতে চান না অনেকে। জীবনের ঝুঁকি নিয়ে নিচ দিয়ে রাস্তা পার হন পথচারীরা। এতে বাড়ছে যানজট। টাকাটা আগে চাবে, চাওয়ার পরে যদি না দেয় পা চেপে ধরবে। আবার দেখা গেছে কিছু কিছু মহিলাও আছে, এরা কাপড় পর্যন্ত ধরে, গায়ে হাত দেয়, পা ধরে টান দেয়, টাকা পয়সা চায়, বিভিন্নভাবে ওরা হ্যারাসমেন্ট করে। বাইরের কান্ট্রিগুলোতে আইনকে যেভাবে আমরা শ্রদ্ধা করি, এখানেও যদি আমরা এটা প্র্যাকটিস করতে পারি, অভ্যাসে পরিণত করতে পারি, কেবল তখনই সম্ভব। একই চিত্র দেখা যায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ সংলগ্ন ফুটওভার ব্রিজে। এখানেও অচল চলন্ত সিঁড়ি। সেখানে যেন সংসার পেতেছে মাদকসেবীরা। ব্রিজের বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি থেকেই আসে মাদকের অর্থ আছে এমন অভিযোগও। ব্রিজের বাকি অংশ দখল করে রেখেছে হকার আর ভাসমান মানুষ। এখন তো কষ্টই হয় সবাই করতে নামতে, আবার অনেক উঁচু জায়গা। যন্ত্রপাতি সরঞ্জাম যা আছে ভিতরে, এই পাশপাতিগুলো সব বিক্রি করে ফেলছে ওরা। এগুলো ভাঙনির দোকানে বিক্রি করে। আমরা সিটি কর্পোরেশনে বারবারই অভিযোগ দিচ্ছি, সিটি কর্পোরেশন এই বিষয়ে কোনো কিছু করল না। কারোর টাকা পয়সা নিয়ে যায়, কারোর মোবাইল নিয়ে যায়, কারোর ওষুধের ব্যাগ নিয়ে যায়। ফার্মগেটের ফুটওভার ব্রিজের সাথে থাকা 20 কোটি টাকার চলন্ত সিঁড়িটিও প্রায় 2 বছর অচল, পরিণত হয়েছে ডাস্টবিনে। পথচারীরা বলছেন রাত হলেই এই ব্রিজ দখলে নেয় টোকাইরা, আর দিনে থাকে হকারদের দখলে। এই ব্রিজটাই টোকাইগো হয়ে যায়, এই ময়লা পরিষ্কার প্রস্রাব করে, কোনো নিয়ন্ত্রণ নাই। মেশিনের উপর একটা পাট থাকে, ওই পাটটা টোকাইরা খুলে নিয়ে গেছে। বনানীর সৈনিক ক্লাবের সামনের ফুটওভার ব্রিজের চলন্ত সিঁড়িও বন্ধ। কোনো মতে পায়ে হেঁটে চলাচল করছে পথচারীরা। সেখানেও হকারদের উৎপাত। চলন্ত সিঁড়ি অ্যাক্টিভ থাকলে আরো ভালো হয়, সিঁড়িতে ওঠাতে এগুলো একটু কষ্ট হয়। পকেটে পোলাপান দাঁড়ায় থাকে, জামের সময় পকেট থেকে টান দেয়। অনেক বেশি হকার, যেটা আসলে ফুটওভার ব্রিজে হওয়ার কোনোই কথা না। দর্শক, যে ভাঙা অংশটি দেখছেন এটি শাহবাগের পাশেই একটি ফুটওভার ব্রিজের একটি সিঁড়ির অংশ। অর্থাৎ এই ব্রিজটি থেকে যদি আপনি উঠতে চান, প্রথমেই আপনাকে এই 3টি সিঁড়ি লাফ দিয়ে উঠতে হবে, বা যদি নামতে চান তাহলে 3টি সিঁড়ি লাফিয়ে নামতে হবে। এবং নেমেই আপনি যেটা দেখবেন যে এর চারপাশে নানান ধরনের দোকান দিয়ে বেষ্টিত, অর্থাৎ কোনো খাবারের দোকান বা ফুলের দোকানের মধ্য দিয়েই আপনাকে বের হতে হবে বা ঢুকতে হবে। ফুটওভার ব্রিজগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ঢাকার 2 সিটি কর্পোরেশনের। দায়িত্বশীলরা জানান ব্রিজ মেরামত ও চলন্ত সিঁড়ি চালুর কাজ চলছে। আনসার নিয়োগ দেওয়ার পরিকল্পনা করেছে। এটা শুধু চুরিটাকে রোধ করার জন্য না, আপনি দেখবেন যে ফুটওভার ব্রিজগুলোতে কিছু দোকানপাট আছে যেটা লোকজনের সহজ পারাপারকে ব্যাহত করছে, এবং ট্রু সেন্সে রাতের বেলা আমাদের পথচারীদের জন্য কিছুটা নিরাপত্তার ঝুঁকিও আছে। ভাসমান তারা রাতের বেলা এই জায়গাগুলোতে আশ্রয় নেয়। এই বিভাগে আমাদের ট্রাফিক বিভাগের সাথে যারা আমাদের কনসার্ন তাদের সাথে কথা বলেছে যে এই বিষয়গুলো যেন তারা রাতে পুলিশ বিভাগ যেন টহল দেয়। নগরবিদরা বলছেন প্রকল্প হাতে নিতে প্রশাসন যতটা আগ্রহী, তার বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণে ততটাই উদাসীন তারা। আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে আশেপাশে যারা ব্যবসা করেন তাদেরকে সবাই মিলে কিন্তু একটা তার সার্বক্ষণিক সুপারভিশনের উদ্যোগ দরকার। কিন্তু আমাদের দেশে দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে যত আগ্রহ থাকে, সেই সুপারভিশনের ক্ষেত্রে আগ্রহটা একদম কম। রাজধানীর ফুটওভার ব্রিজগুলোর সাথে থাকা চলন্ত সিঁড়িগুলো একেবারেই অকেজো হয়ে পড়ে আছে। পথচারীরা বলছেন অনেকটা বাধ্য হয়েই তারা জীবনের ঝুঁকি নিয়ে রাস্তা পার হচ্ছেন। হকার আর মাদকসেবীদের দৌরাত্ম্যে এই ব্রিজগুলো এখন ব্যবহার করার অনুপযোগী হয়ে পড়েছে, এমনটাও বলছেন তারা। এখন প্রশ্ন উঠছে যে এই সমস্যার সমাধান দেবে কে, আর সেই সমাধান হবেই বা কবে? তানফির সিদ্দিক টিপু, যমুনা নিউজ, ঢাকা।
বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা সহ একাধিক দাবিতে দ্বিতীয় দিনের মতো সারা দেশে কর্মবিরতি পালন করছেন বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকরা। দুপুর 12টায় মার্চ টু সচিবালয় কর্মসূচি পালন করবেন তারা। শিক্ষকরা বলেন, দাবি না মানলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শিক্ষকরা জানান, মূল বেতনের 20% বাড়ি ভাড়া, 1500 টাকা মেডিকেল ভাতা এবং কর্মচারীদের জন্য 75% উৎসব ভাতা ঘোষণা না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সোমবার সকাল থেকেই সারা দেশে এমপিওভুক্ত বেসরকারি স্কুলে পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে। শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকলেও শ্রেণীকক্ষে না গিয়ে অফিস কক্ষে কিংবা মাঠে অবস্থান করছেন। রোববার জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচির সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ এবং সাউন্ড গ্রেনেড ব্যবহারের ঘটনায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর শিক্ষকরা শহীদ মিনারে অবস্থান নেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। কেন্দ্র শহীদ মিনারে যেতে চাই সহকর্মী তাজনুর ইসলাম সেখানে রয়েছেন। তাজনুর, শিক্ষকদের মার্চ টু সচিবালয় কর্মসূচি 12টা নাগাদ শুরু হওয়ার কথা, সেখানে শিক্ষকরা কি জড়ো হয়েছেন কিনা, কি বলছেন তারা? জড়ো হওয়া বলতে এখনও শিক্ষকরা আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। আমরা কিছুক্ষণ পরপরই ছোট ছোট মিছিল নিয়ে শহীদ মিনারের এই প্রাঙ্গণে তাদেরকে আসতে দেখছি এবং তারা প্রস্তুতি নিচ্ছেন। এখন থেকে আর হয়তো আধা ঘন্টার মতো সময় পাচ্ছেন তারা, তারপরে কিন্তু এখান থেকে তারা সেই মিছিলটি নিয়ে সচিবালয়ের দিকে যাবেন। বারবার করে মাইকে ঘোষণা দেওয়া হচ্ছে যে 12টার মধ্যে যদি দাবি মেনে নেওয়া না হয় তাহলে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচি লং মার্চ টু সচিবালয় সেটি তারা শুরু করবেন। সেই ডেডলাইন, সেই 12টা বাজতে আর মাত্র 35 মিনিটের মতো বাকি রয়েছে। যেই পরিমাণ শিক্ষক এখানে জড়ো হয়েছে বলা যায় যে এখন পর্যন্ত মোটামুটিভাবে কয়েক হাজার শিক্ষক এরই মধ্যে সারা দেশ থেকে চলে এসেছেন শহীদ মিনারে। তাদের মূল যে 3টি দাবি, সেই দাবির পক্ষে তারা কথা বলছেন এবং সভার যে মূল মঞ্চটি বানানো হচ্ছে সেটি আসলে শহীদ মিনারে নয়, বরং শহীদ মিনারের সামনের যে প্রাঙ্গণটি রয়েছে সেখানে তারা সেই মূল মঞ্চটি কিংবা সেই বক্তব্য রাখার যে স্থান সেটি তারা তৈরি করেছেন। একই সঙ্গে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত শিক্ষক এসেছেন তারা তাদের মতো করে বসে কিংবা আশপাশে ঘোরাঘুরি করছেন, মূলত সেই 12টার সময়টা অপেক্ষা করছেন। তারপরে তারা একসঙ্গে করে জড়ো হয়ে সেই সময় গিয়ে তারা সেই কর্মসূচিটি শুরু করবেন। যদিও বিষয়টি হচ্ছে যে রোববার যে ঘটনা ঘটেছিল, সংঘর্ষে যে ঘটনা ঘটেছিল, তারপর থেকে অবস্থান কর্মসূচি নিয়ে শহীদ মিনারে তারা পরশুদিন থেকে এইখানটাতে অবস্থান করছেন এবং পরবর্তী কর্মসূচি কি নির্ধারণ হবে সেটি আসলে এই লং মার্চের পরে কিংবা সচিবালয় অভিমুখে যাওয়ার পরেই সেটি জানা যাবে। ধন্যবাদ আপনাকে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করায় ডোনাল্ড ট্রাম্পকে প্রশংসায় ভাসালেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি দাবি করেন, ইসরায়েলি জিম্মিদের দেশে ফেরাতে, গাজায় ত্রাণ পাঠাতে এবং যুদ্ধের অবসান ঘটাতে নিরলসভাবে কাজ করেছিল তার প্রশাসন। এরপরও তারা ব্যর্থ হয়েছেন বলেও স্বীকার করেন। ট্রাম্পের নেতৃত্বে যুদ্ধ বন্ধ হওয়ায় উচ্ছ্বসিত বলে জানান বাইডেন। প্রকাশ করেছেন স্বস্তিও, যদিও নিজের শাসনামলে ইসরায়েলকে অস্ত্র ও যুদ্ধযান দিয়ে সহায়তা করায় ব্যাপক সমালোচিত হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। একমাত্র তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানই পারবেন রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরদোগানের সাথে নিজের সুসম্পর্কের কথাও বলেন ট্রাম্প। রাশিয়া ইউক্রেন দুই দেশই এরদোগানকে সম্মান করে, তার সাথে আমারও বেশ ভালো সম্পর্ক। ন্যাটোর সাথে এরদোগানের কোনো সমস্যা হলে আমি মধ্যস্থতা করি। আমার ধারণা তিনি অবশ্যই রাশিয়া ও ইউক্রেনের সংঘাত থামাতে পারবেন।